নমস্কার দর্শক বন্ধু, আজকের পর্বে কিন্তু আপনারা একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা শুনতে পারবেন। আমরা চলে এসেছি আপনাদের বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে যেগুলো আসে সেগুলোর মধ্যে থেকে আমরা আলোচনা করার জন্য বিষয় বা টপিক নির্ধারণ করি। আজকে সেরকমই একটা বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো দর্শক বন্ধুরা বারবার আমাদের প্রশ্ন করেছেন। তার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে রক্তাল্পতার সমস্যা বা রক্ত কম, সেই রক্তাল্পতার সমস্যা থেকে মুক্তি পাবো কী করে, কী খেলে রক্ত বাড়বে, রক্ত বাড়াবো কী করে, শরীরে রক্ত কম রাখতে পারবো, তাহলে আমি কি করতে পারি, রক্তাল্পতার জন্য অন্যান্য যে ধরনের রোগের সম্মুখীন হচ্ছেন বা সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো থেকে মুক্তি কি করে পাবেন, রক্তে হিমোগ্লোবিন কত থাকলে সেটাকে রক্তাল্পতা বলা হয় বা কোনটাকে স্বাভাবিক বলা হয়, এই ধরনের নানা প্রশ্ন আপনাদের মধ্যে কিন্তু রয়েছে। কাজেই এই যে রক্তাল্পতার সমস্যা বা রক্ত কম হওয়ার সমস্যা, রক্ত বাড়াবো কী করে, এই যে প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বা আলোচনা, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্যারের কাছে যাবো, তবে তার আগে বলি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, আশা করি যা যা প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে সেগুলোর উত্তর আজকের আলোচনা থেকে আপনারা পাবেন। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। স্যার, প্রথমে আমরা যেটা জানতে চাইবো যে দর্শকদের অনেকগুলো প্রশ্নের মধ্যে থেকে আমরা এটাকে বেছে নিয়েছি, তার কারণ হচ্ছে যে রক্তাল্পতা বা রক্ত কী খেলে ডাক্তারবাবু রক্ত বাড়বে, আমার রক্তাল্পতা সমস্যা আমি কি করে বুঝবো, ডাক্তারবাবু আমার হিমোগ্লোবিন এত কত হলে আমার রক্তাল্পতা বুঝবো, বা এই যে রক্তের সমস্যা এটা নিয়ে কিন্তু বহু মানুষ ভুক্তভোগী। কাজেই আপনার কাছে জানতে চাইব যে স্যার কোন সময়টাকে রক্তের হিমোগ্লোবিন কত থাকলে সেটাকে আমরা রক্তাল্পতা বলবো, এবং সেই রক্তাল্পতা থেকে মুক্তির উপায়টা কি? ডেফিনেশন অনুযায়ী অ্যানিমিয়া বা রক্তাল্পতা হচ্ছে হিমোগ্লোবিন কম। এবং কত হিমোগ্লোবিন কম এটা কিন্তু বেঁধে দেওয়া আছে। ছেলেদের ক্ষেত্রে 12 গ্রাম পার ডেসিলিটার আর মেয়েদের ক্ষেত্রে 11 গ্রাম পার ডেসিলিটার। এইটা যদি মানা হয়, ভারতবর্ষে কিন্তু 70% মহিলা কিন্তু রক্তাল্পতায় ভোগে এবং 50% ছেলেরা কিন্তু রক্তাল্পতায় ভোগে। এবার রক্তাল্পতা নিয়ে অনেকে প্রেজেন্ট করেন অন্য কোনো অসুখ নিয়ে, দেখা যায় তার সিমটম হচ্ছে রক্তাল্পতা। শুধু রক্তাল্পতার সিমটম যদি আমরা বলি, এটা দেখবেন একটু হাঁটতে গেলে হাঁপিয়ে পড়ছে, বুক ধড়পড় করছে, অল্পেতে ফ্যাটিগ হয়ে যাচ্ছে, এটা একটা রক্তাল্পতার লক্ষণ। আরেকটা লক্ষণ হচ্ছে স্পেশালি যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, পিকা অর্থাৎ উদ্ভট জিনিসপত্র খাওয়ার হ্যাবিট, ভার খেতে ভালোবাসে, অনেক সময় মাটি খায়, এগুলোও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি রক্তাল্পতার লক্ষণ। এটা অনেকেই দেখতে পাবেন। আরেকটা বলি যে যাদের হিমোগ্লোবিন ধরুন 10 থেকে 12, তারা কিন্তু রক্তাল্পতার এই টিপিক্যাল লক্ষণগুলো নিয়ে আসেন না, তাদের টেস্ট করে রক্তাল্পতা ধরতে হয়। এবার আমি সিম্পলি ভাগ করি রক্ত কেন কমে। আপনাদের যদি বলি, রক্ত কমার দুটো কারণ থাকতে পারে। হয় শরীরে রক্ত তৈরি হচ্ছে না, আমাদের যেটা মজ্জা, যেটা রক্ত তৈরির কারখানা, সেটা কম কাজ করছে, অথবা রক্ত তৈরি হচ্ছে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা জানি একটা আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন। যদি দেখা যায় আরবিসিটা খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, অর্থাৎ সেটাকে আমরা কিন্তু ইংরেজিতে বলি হিমোগ্লোবিনোপ্যাথি, যেমন ধরুন থ্যালাসেমিয়া। আনফর্চুনেটলি যারা এই রোগে ভোগে তারা কিন্তু জন্ম থেকেই তাদের শরীরে রক্ত কণিকাগুলো তাড়াতাড়ি ভেঙে যায়। তাদের কিন্তু শরীরে আয়রন ডেফিসিয়েন্সি থাকে না, তাদের বরঞ্চ উল্টে আয়রন অনেক ওভারলোড থাকে। নাম্বার 3 হচ্ছে যে রক্ত তৈরি হচ্ছে না, যে প্রথম কারণে বললাম। এক হচ্ছে যে শরীরে আয়রনের অভাব, আমাদের দেশে এত কমন এটা, যার জন্য ভারত সরকার লবণে আয়রন দেওয়ার একটা নিয়ম প্রচলন করেছিলেন। এখনও আছে কিনা এক্স্যাক্টলি আমার জানা নেই, কিন্তু রুটিনলি প্রেগনেন্সিতে আয়রন এবং ফলিক অ্যাসিড কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে প্রত্যেক প্রেগনেন্ট ওমেনকে দেওয়া হয়। আরেকটা হচ্ছে রক্ত তৈরি হচ্ছে নর্মালি, কিন্তু সেটা কোনো জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে। যেমন মেয়েদের ক্ষেত্রে খুব বেশি মেনস্ট্রুয়াল ব্লিডিং হলে, অথবা
ছেলেদের ক্ষেত্রে কোনো যদি আলসার থাকে পেটে, পায়খানার সাথে রক্ত বেরিয়ে যাচ্ছে, সেটা ফ্রেশ ব্লাড অর্থাৎ পাইলস হতে পারে, অথবা কালো ব্লাড অথবা আলসার থেকে অকাল ব্লাড বেরোচ্ছে, এখানে কিন্তু রক্তাল্পতা হয়। আরেকটা কারণ হচ্ছে যে ধরুন কারো কিডনি খারাপ আছে, রক্ত কিন্তু তৈরি হতে চাইবে না, কারণ কিডনিতে একটা পার্টিকুলার হরমোন থাকে এরিথ্রোপয়েটিন, সেটা তৈরি হয় না। সুতরাং এই হচ্ছে রক্ত কমার কারণ। হয় রক্ত ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হচ্ছে, তার যেখান থেকে ম্যানুফ্যাকচার হয় বোন ম্যারো ভালো কাজ করছে না, বোন ম্যারো ভালো কাজ করছে না তার আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে বা বোন ম্যারোর প্রবলেমের জন্য, অথবা রক্ত তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে সেটা থ্যালাসেমিয়া বা এই ধরনের জন্য, অথবা রক্ত তৈরি হচ্ছে কিন্তু বেরিয়ে যাচ্ছে শরীর দিয়ে খুব তাড়াতাড়ি, হয় অর্শ বা অন্য কোনো কারণে। এই কটাই সিম্পল কারণ, এর বেশি কিছু নেই। এই সমস্যাগুলো যখন আমাদের হচ্ছে শরীরে, তখন আমরা কখন বুঝবো যে এটা রক্তাল্পতার সমস্যা থেকে হচ্ছে? এই সিমটমসগুলো নিয়ে একটুখানি জানতে হবে। আর কখন আমরা চিকিৎসকের কাছে যাব বা এটাকে গুরুত্ব দেবো যে হ্যাঁ এটা রক্তাল্পতার সমস্যা হতে পারে? আজকাল একটা মুশকিল, আমি জানি না আপনারা ফেস করেছেন কি না, সমস্ত ল্যাবে না আজকাল টেস্ট করা হয়, সেটা হচ্ছে অটোমেটেড আমাদের মেশিনে। তাতে কি আপনি যদি চার্টটা দেখেন যে হিমোগ্লোবিন কত, এমসিভি মিন কর্পাসকুলার ভলিউম অর্থাৎ লোহিত রক্ত কণিকাটা কীরকম দেখতে, সেটা বড় না ছোট, তার মধ্যে বেশি আয়রন আছে কি না, এই জিনিসটা আগে মাইক্রোস্কোপে দেখে না পেরিফেরাল ব্লাড ফিল্ম বলে একটা পুরো ডিটেলস রিপোর্ট আমাদের প্যাথোলজিস্টরা দিতেন। এখন যারা চিকিৎসক তাদের কিন্তু ওখান থেকে খুঁজে বার করতে হবে যে হ্যাঁ এই ভদ্রলোকের বা ভদ্রমহিলার 10 হিমোগ্লোবিন, এর আরবিসি সাইজটা ছোট অর্থাৎ মিন কর্পাসকুলার ভলিউম, এর আরবিসির মধ্যে আয়রনের অভাব আছে, সুতরাং এটা হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা থ্যালাসেমিয়া রুল আউট করতে হবে আমাদের দেশে। সুতরাং আপনাকে না নিজেদের মানে ডাক্তারদের একটু ভেবে চিনতে বুঝতে হবে এই রক্তাল্পতাটা কি আয়রন ডেফিসিয়েন্সি থেকে হচ্ছে, অথবা যদি দেখেন যে রক্তাল্পতা রয়েছে শুধু হিমোগ্লোবিনের অভাব তা না, ডব্লিউবিসিও কম, প্লেটলেটও কম, অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচ্চক্রিকা তিনটেই কমে গেছে, তখন কিন্তু আমরা অত্যন্ত চিন্তায় পড়ব যে নিশ্চয়ই যেখান থেকে ম্যানুফ্যাকচার হয় রক্তকণিকাগুলো সেখানেই কিছু গণ্ডগোল আছে। অর্থাৎ সেটা হতে পারে B12 ডেফিসিয়েন্সির জন্য, সেটা হতে পারে হয়তো হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া অর্থাৎ ম্যারোটা ভালো কাজ করছে না, বা অন্য কোনো খারাপ অসুখের লক্ষণ। সুতরাং ফার্স্ট যদি কাউকে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দেওয়া হয়, এই কমপ্লিট ব্লাড কাউন্টের সমস্ত পিকচারগুলো যদি ভালো করে দেখা হয়, তাহলে কিন্তু রক্তাল্পতার কারণ সম্পর্কে আমরা একটু বুঝতে পারি। এই রক্তাল্পতাগুলো কেন হচ্ছে আপনি বললেন, তার সিমটমসগুলো সম্পর্কে বললেন, তাহলে এটা চিকিৎসা কী হবে? এটা কি খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা হিমোগ্লোবিন বাড়াতে পারি, নাকি বিভিন্ন রকম ওষুধের শরণাপন্ন হতেই হবে? কখন গেলে ওষুধ লাগবেই আর কখন সেটাকে খাওয়া দাওয়া বা খাদ্যাভ্যাসের মাধ্যমেও আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি? আবার আমি বলি রক্তাল্পতা দুরকম হতে পারে, যেটা আমি প্রথমে ভাগ করিনি, যে অ্যাকিউট রক্তাল্পতা, ধরুন অপারেশন করতে গিয়ে রক্ত কমে গেছে, ব্লাড সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দিতে হয়, এখানে ব্লাডের বিকল্প ব্লাড, যখন পেশেন্ট শকে চলে যায় রক্তাল্পতা হয় সেখানে দিতেই হবে। কিন্তু যারা ক্রনিক রক্তাল্পতায় ভুগছে, প্রথমেই ডাক্তারবাবু বা তাকে বুঝতে হবে যে এটা কি আমার ক্রনিক রক্তাল্পতা সেই আয়রন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, ভিটামিন B12 জন্য হচ্ছে, নাকি আমার শরীরে কিডনিটা খারাপ হয়েছে বলে রক্তাল্পতা হচ্ছে। সুতরাং যদি দেখা যায় হ্যাঁ তার কিডনি ভালো আছে, সব কিছু ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি থেকে হচ্ছে, তখন কিন্তু তাকে আবার স্টুলে অকাল ব্লাড করে দেখতে হবে যে স্টুল দিয়ে আয়রন বেরিয়ে যাচ্ছে কিনা। আরেকটা আমরা টেস্ট করি, তাতে বোন ম্যারো আয়রন রিজার্ভটা দেখি, সিরাম ফেরিটিন, ট্রান্সফেরিন স্যাচুরেশন। এই ফেরিটিন এমন একটা জিনিস না, বাড়তে পারে 1000টা কেসে, কিন্তু যদি কম ফেরিটিন লেভেল আসে কারোর ব্লাডে, রক্তাল্পতা মানে আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে একমাত্র কারণ। সুতরাং কারোর যদি রক্তাল্পতা হয়, প্রথম কারণটা অনুসন্ধান করুন,
90% ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি পাবেন। এবং এবার রক্তাল্পতাটা যদি অনেক দিন ধরে 10-11 চলে, ডেফিনেটলি খাদ্যাভ্যাস কিছু বদলাতে হবে আর ওরাল আয়রন সাপ্লিমেন্টেশন দিতে হবে। কারণ ওরাল আয়রন 1000টা ট্যাবলেট আছে, অনেকে প্রচুর ঝামেলা করে ওরাল আয়রন নিতে, খেয়ে বলে পটি টাইট হয়ে যাচ্ছে, এই হজম হচ্ছে না, এই নিয়ে মহা ঝামেলা। তাদের আমরা বলি যে ঠিক আছে, আপনি এমন একটা খাবার খান, খাবারগুলো বুঝুন যাতে খাবারের মাধ্যমে খুব বেশি আয়রন আপনার শরীরে ঢুকতে পারে। আপনারা জানুন সেই খাবার কোনগুলো। যেমন আমি বলবো প্রথমে গ্রিন লিফি ভেজিটেবল, ধরুন পালং শাক। কিন্তু এটাই যদি অল্প মানে গরম করে যদি রান্না করেন এবং একটু যদি লেবু দিয়ে খান, কারণ লেবুতে ভিটামিন সি আছে, আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে, খুব ভালো কিন্তু এটা খাবারের মাধ্যমে রক্ত বাড়িয়ে দিতে পারে। সেরকম গ্রিন লিফি ভেজিটেবলস ছাড়াও ধরুন থোড়, মোচা, ইভেন মাটির তলার কচু, এগুলোতেও কিন্তু আয়রন অ্যাডিকুয়েট থাকে। তাছাড়া যারা আমিষ খায়, মাংস, মাছ, যথেষ্ট আয়রন থাকে। শুধু একটা জিনিসে আয়রন কম থাকে, সেটা হচ্ছে দুধ। দুধে কিন্তু আয়রনের বেশ অভাব। কিন্তু ডিম, মাছ, মাংস যারা খান ভালো, যারা খান না, যে জিনিসগুলো আমি বললাম গ্রিন লিফি ভেজিটেবল, কচু, থোড়, মোচা খান, যথেষ্ট রক্ত বাড়বে। এই রক্তাল্পতা অনেকে দীর্ঘদিন ধরে সেটাকে অবহেলা করছেন। এই যে রক্তাল্পতার সমস্যা বা অ্যানিমিয়ার সমস্যা, এটাকে অবহেলা করলে পরবর্তীতে কি কি ধরনের ঝুঁকি শরীরে বাড়তে পারে? অন্য কোনো রোগের সমস্যা বা কোন ধরনের ঝুঁকির শরণাপন্ন হতে পারি আমরা, মুখোমুখি হতে পারি আমরা? যেমন যদি কারোর দেখা যায় 14 হিমোগ্লোবিন দরকার, সে 7 হিমোগ্লোবিনে বলছে আমি তো ভালোই আছি ডাক্তারবাবু, ট্যাবলেট কেন খাবো, বলতেই পারে, সে তার ইচ্ছা, তার বলেছে। কিন্তু তখন কি হয়, আমাদের সমস্ত বডির অর্গ্যানগুলো সেইভাবে কাজ করতে থাকে। হার্ট যেখানে 60 বার বিট করলে ভালো, 60 থেকে 100, হার্ট সেখানে 112 চলতে থাকে। একটু জোরে হাঁটতে গেলে সে হাঁপিয়ে যাবে। লং রান যদি রক্তাল্পতা চলতে থাকে, হার্ট বড় হয়ে যায়, হার্টের পাম্পিং ক্ষমতা কমে যায়। সেরকম ব্রেনের ক্ষেত্রেও তাই, ব্রেনের কনসেন্ট্রেশনের অভাব হয়, কারণ অক্সিজেনটা কম পৌঁছয়। এরকমভাবে প্রত্যেক অর্গ্যানই না একটু একটু করে ডিফেক্টিভ হতে থাকে, আর তারা কিন্তু পরিশ্রম করলেই হাঁপাতে থাকে। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। রক্তাল্পতা এমন একটা জিনিস, এত সহজে ট্রিটেবল। একটা ফেরাস সালফেট ট্যাবলেটের দাম 20 পয়সা, কিন্তু আনফর্চুনেটলি গত 15 বছর ধরে ফেরাস সালফেট কিন্তু ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যায় না। এটা আমি আবার ধরে ধরে বলছি, তাদের এমন কিছু করা হয় ওষুধগুলোর সাথে একটু কপার, একটু ম্যাঙ্গানিজ, একটু জিঙ্ক, এগুলো দিয়ে সেই আয়রন ট্যাবলেটটা 15 টাকা 16 টাকায় বিক্রি করা হয়। ডেফিনেটলি সাধারণ লোকের পক্ষে কেনা অসুবিধা হয়। তার মধ্যেও বেশ কিছু কম দামি আয়রন ট্যাবলেট আছে যেগুলো কিন্তু 1-1.5 টাকায় পাওয়া যায়। আর গভর্নমেন্টের সাপ্লাই কিন্তু ফেরাস সালফেট এখনও রয়েছে, যেটা গভর্নমেন্ট বিনা পয়সায় সাপ্লাই করে। তাহলে স্যার, এই রক্তাল্পতার ঝুঁকি থেকে বাঁচতে আমরা আগাম কি কি সতর্কতা, মানে যখন আমাদের অ্যানিমিয়া ধরা পড়লো না, হিমোগ্লোবিন কমে যায়নি যখন, তখন থেকে একজন সুস্থ মানুষ আগাম কি কি সতর্কতা আমরা যদি মেনে চলতে পারি, অবলম্বন করতে পারি, তাহলে ভবিষ্যতে রক্তাল্পতার সমস্যা এড়িয়ে চলা যায়? প্রথমেই বলি খাদ্যাভ্যাস। এই জাঙ্ক ফুড এবং এক্সেসিভ অ্যালকোহল কিন্তু রক্তাল্পতার একটা কারণ। অ্যালকোহল বিশেষ করে ভিটামিন B12, ফলিক অ্যাসিড এবং আয়রন অ্যাবজর্পশন হ্যাম্পার করে। জাঙ্ক ফুড ডেফিনেটলি তাতে যে মেটেরিয়ালগুলো থাকে, আয়রন অ্যাবজর্পশন হ্যাম্পার করে। নাম্বার 3, আমরা খাবার মধ্যে না কজন বিট গাজর ছেড়ে দিন, এই কচু, থোড়, মোচা আজকাল খান না। কেউ গ্রিন লিফি ভেজিটেবলস খায় না। আমাদের দেশে যে জিনিসগুলো আছে, ডাল খুব ভালো আয়রন আছে। আর আরেকটা হচ্ছে সজনে মানে ভীষণ ভালো। বাইরের সুপারফুড হিসেবে এগুলো ট্রিট করা হয়। আমরা কিন্তু নিজের দেশের, আমরা যখন মডার্ন হইনি, তথাকথিত মডার্ন, যে ভাত ডাল তরকারি ঠিক করে খাওয়া, সেই অভ্যেসেই যদি ফিরে যাই, তাহলেই আমরা কিন্তু যথেষ্ট রক্ত পাবো। আর যারা রক্তাল্পতায় ভুগছে, একটা জিনিস আমায় বারবার বলে, ডাক্তারবাবু একটু বেদানা দিলে কি রক্ত বাড়বে? আমি তাদের একটাই বলি, শুধু বেদানা খেয়ে রক্ত বাড়বে না। কিন্তু যদি দেখা যায় কনসেন্ট্রেশন সবচেয়ে ভালো আছে কিন্তু খেজুরে।
আমি খেজুরের কথাটা ইচ্ছা করেই বললাম না, এত বেশি ডায়াবেটিক পেশেন্ট সবাই যদি বেশি করে খেজুর খেতে পারে ওদিকে আবার ডায়াবেটিস বেড়ে যাবে। সুতরাং ফলের মধ্যে সবকটা ফলেই কিন্তু আপনি ভালো রকম আয়রন পাবেন। সুতরাং সুষম খাবার। আর নাম্বার 2, আমি কিন্তু আরেকটা বিরাট ইম্পর্টেন্ট বলছি, লোকেরা না প্রেসক্রিপশন নিয়েই কিন্তু আমাদের অম্বলের ওষুধ খাওয়া একটা অভ্যেস। সকালবেলা উঠে গলা জ্বালা করছে, যে কোনো একটা জোল খেয়ে নিল, প্যান্টোপ্রাজোল, র্যাবেপ্রাজোল, যা হোক একটা জোল খেলো, অথবা র্যানিটিডিন, ফ্যামোটিডিন খেলো। এই প্রতিটা অ্যান্টাসিড আয়রন অ্যাবজর্পশন কিন্তু হ্যাম্পার করে, কারণ আয়রন অ্যাবজর্পশনের জন্য অ্যাসিডিক মিডিয়া স্টমাকে দরকার। সুতরাং আমরা নিজেরাই নিজেদের ফার্স্ট লাইফের জন্য, জাঙ্ক ফুডের জন্য সকালে অম্বলের অসুবিধায় ভুগি, অম্বলের ওষুধ খেতে থাকি, এবং সেটা কিন্তু ইনডাইরেক্টলি আয়রন অ্যাবজর্পশন হ্যাম্পার করে আমাদের রক্তাল্পতায় ফেলে। সুতরাং লাইফস্টাইল পরিবর্তন করলেই অনেকটা কিন্তু চেঞ্জ করা যায় এই রক্তাল্পতার অসুবিধা থেকে। সেকেন্ড হচ্ছে, যারা সত্যিকারের গরিব পেশেন্ট, মেয়েদের স্পেশালি, যেমন এদের কিন্তু বিনা পয়সায় স্বাস্থ্যকেন্দ্র থেকে ফলিক অ্যাসিড এবং আয়রন ট্যাবলেট কিন্তু দেওয়া হয়, যে মেয়েদের কিন্তু আয়রন খাওয়াটা আরও বেশি জরুরি মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে ব্লিডিং হয় বলে। আরেকটা হচ্ছে যে প্রেগনেন্সি এবং ল্যাকটেশন। আমাদের আয়রনের রিকোয়ারমেন্ট কিন্তু প্রেগনেন্সিতে ডাবল হয়, ল্যাকটেশনে প্রায় 3 গুণ হয় নর্মাল রিকোয়ারমেন্টের চেয়ে। সুতরাং এই যে প্রেগনেন্ট ওমেন, তার প্রেগনেন্সি শেষ হলো, বাচ্চা বুকে দুধ খাচ্ছে, এদের কিন্তু সবসময় আয়রন ট্যাবলেট খেতে হবে। শুধু খাদ্যাভ্যাসে কিন্তু এই আয়রনগুলো ঠিক করা যাবে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন এতক্ষণ স্যারের সুচিন্তিত পরামর্শ। আপনারাও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা এই সমস্যায় ভুগছেন বা পরিবারের কেউ এই সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই পরামর্শগুলো মেনে চলুন। সঠিক খাদ্যাভ্যাস, জীবনশৈলীর পরিবর্তন এবং সঠিক সময়ে রক্তের একটা পরীক্ষা এবং বিশিষ্ট চিকিৎসকের বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন এই সংক্রান্ত। আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন, পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের পর্ব এখানেই শেষ করছি।